আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলা হয় কানেক্টিভিটি ইজ দ্য সুপারসোনিক পাওয়ার। যে জায়গায় আপনি বসবাস করছেন, যে জায়গায় আপনার সন্তান বসবাস করছে, সে জায়গার মালিক কে ছিল? আমার বন্ধু অল্পতেই সফল, সে এখন গাড়ি ব্যবহার করে, আমি তো গাড়ি ব্যবহার করতে পারছি না। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সবাই কেমন আছেন? খাওয়া হয়েছে? হ্যাঁ, অনেকের হয়নি না? আরবিতে একটা কথা আছে, যা সুকুতু মিনার রেদা, মানে চুপ থাকা হচ্ছে সম্মতির লক্ষণ, নাকি? যারা চুপ ছিলেন ধরে নিলাম তাদেরও খাওয়া হয়েছে নাকি? আচ্ছা, অনেকের খালি পেট। এক হচ্ছে খালি পেট, আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমটি স্টমাক। খালি পেটে এ তিতা বকবকানো শোনা যায় না। শোনা যায়? যায়। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতায় এখানে যারা বসে আছেন, আপনারা সবসময় আমরা যেটা চিন্তা করি চিন্তার বাইরে চিন্তা করেন। এজন্য যে কোনো পরিবেশে খাপ খাওয়ার মতো যোগ্যতা আপনাদের আছে। সেই সাহস থেকে কয়েকটি কথা বলে আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে, আসলে আলোটা সরাসরি আমাদেরকে দেওয়া হয়েছে, আর আপনাদের দিকে আলোটা কম। কিন্তু আলোটা আমাদের এই জন্য দেওয়া হয়েছে কারণ আমাদের তো নিজস্ব কোনো আলো নেই। আলো দিয়ে আমাদেরকে আলোকিত করতে যাচ্ছে, আর আপনাদের নিজস্ব আলো আছে, এজন্য আপনাদের দিকে আলোটা খুবই কম, নাকি? হ্যাঁ, আমরা তো চাঁদের মতো সূর্য থেকে আলো গ্রহণ করি। তার মানে আপনারা তো সূর্য, আপনাদের থেকে আমরা আলো গ্রহণ করি, এর বাইরেও কিছু আলো আমাদেরকে দেওয়া হচ্ছে। শোনেন, আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শান্ত ভাইকে একটা চমৎকার আয়োজন করার জন্য। আসলে এই যে চমৎকার আয়োজন করার উদ্দেশ্যটা কি? আপনারা যে চিন্তার বাইরে চিন্তা করার জন্য আপনাদেরকে এই সুন্দর আয়োজনে আনা হয়েছে। একবার একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো, তোমরা এক কাজ করো, প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। তোমরা প্রত্যেকটা বেলুন হাতে নাও, বেলুনের মধ্যে প্রত্যেকে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার নামটা লিখলো। লিখার পর বললো, এক কাজ করো, তোমরা বেলুনটা ছেড়ে দাও। সবাই বেলুনটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর শিক্ষক কিছুক্ষণ পরে বলল, তোমরা এক কাজ করো, যার যে বেলুন সে বেলুনটা তোমরা একটু আবার হাতে নাও। প্রত্যেকে 5 মিনিট ধরে খুঁজলো, কিন্তু তার বেলুনটা সে খুঁজে পেল না। তো পরবর্তী শিক্ষক বলল, তোমরা এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে এই বেলুনটা নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দিয়ে দাও। দেখা গেল মাত্র 1.5 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুনটা খুঁজে পেল। তখন শিক্ষক বলল, দেখো, এখান থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি সুখী হতে চাও আলটিমেটলি তুমি সুখী হতে পারবা না। তুমি যদি অপরকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবা, অপরকেও সুখী করা সম্ভব। আজকে শান্ত ভাই যে চমৎকার আয়োজন করেছে, নিজেকে সুখী করার জন্য না, আপনাদেরকে সুখী করার জন্য। আলটিমেটলি আপনাদেরকে সুখী করার মাধ্যমে নিজে সুখী হওয়ার যে চমৎকার আনন্দ, সে আনন্দ পাওয়ার জন্যই এই আয়োজনটা করেছে। একবার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছে, তারা 30 বছর একটা গবেষণা করেছে। তারা 30 বছর গবেষণা করে তারা বলেছে, তারা হু ইজ হ্যাপি, সুখী কারা, হোয়াট ইজ দ্য ইনগ্রিডিয়েন্টস অফ হ্যাপিনেস, সুখের যে ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী। তারা 30 বছর গবেষণা করে তারা বের করেছে, সুখী হচ্ছে তারাই, দে ক্যান মেনটেন দ্য কমিউনিটি। যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী। যারা বিভিন্ন সোশ্যাল এঙ্গেজমেন্টে যারা জয়েন করে, আপনাদের আজকে শনিবার উইকেন্ড, অনেকে বাসায় ঘুমাচ্ছে, অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু আপনারা একটা সোশ্যাল এঙ্গেজমেন্টে আসছেন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য, কানেক্টিভিটি বাড়ানোর জন্য আপনারা যে এখানে আসছেন। আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলা হয় কানেক্টিভিটি ইজ দ্য সুপারসোনিক পাওয়ার। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, এটা হচ্ছে একটা সুপারসোনিক পাওয়ার। আপনারা যে আজকে ঘরে না বসে আপনারা যে এখানে আসছেন, এই যে সুখী, আমি আপনাদেরকে যেটি বলেছি যে শান্ত ভাই আজকে এই চমৎকার যে আয়োজনটা করে, আপনারা কি মনে করেন এই অনুপ্রেরণাটা পায় কোথা থেকে বলেন তো? আপনারা মনে আমার থেকে একটু আগে নিজেরাই দেখেছেন, পৃথিবীতে হয় নিত্যজয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমাদের ভাবির যে অনুপ্রেরণার কারণেই এই চমৎকার আয়োজনটা করতে পারে। দুইজনের জন্য একটা করতালি হবে। দেখেন, একবার আপনাদের যে আনন্দ,
এই যে আয়োজন, এই আয়োজন করে কি কোটিপতি হওয়া যায়? হওয়া যায়? এই প্রোগ্রামটা করে কি প্রচুর টাকার মালিক হওয়া যায়? আমি ব্যক্তিগতভাবে শান্তবাকে চিনি, উনি কিন্তু এত কোটিপতি না, কিন্তু সবসময় হাসেন। কেন হাসেন? কেন হাসেন? আচ্ছা, আজকে আমাদের দেশের একটা পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটি কি বলুন তো? নোবেল প্রাইজ, ঠিক না? আমাদের প্রধান উপদেষ্টা তিনি পেয়েছিলেন, এজন্য আমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। নোবেল প্রাইজ যিনি এটা উদ্যোক্তা বা যিনি এটার যার নামে, তার নামটা কি বলুন তো? আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল জীবনের প্রথম একটা আবিষ্কার করেছেন, সেটি কি জানেন? ডায়নামাইট আবিষ্কার করেছেন। আলফ্রেড নোবেলের দুই ভাই ছিলেন, একটা হচ্ছে লডভিগ নোবেল, একটা হচ্ছে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল একবার রাতে একটা দুর্ঘটনায় তার ভাই লডভিগ নোবেল মারা গিয়েছিল। তখন তো এত বেশি মিডিয়া ছিল না, কিন্তু সবাই ধরে নিয়েছে যে আলফ্রেড নোবেল মারা গেছে। সকালে আলফ্রেড নোবেল পত্রিকা দেখে মানুষ মনে করেছে আলফ্রেড নোবেল মারা গিয়েছে। পত্রিকার হেডলাইন কি ছিল জানেন? মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। মানে সবচেয়ে বাজে বাজে কমেন্টগুলো পত্রিকাতে করা হয়েছে। আলফ্রেড নোবেল চোখের পানি ফেলে দিয়েছিলেন। তিনি বলে, আমি ডাইনামিক আবিষ্কার করেছি, আমি মনে করেছিলাম মৃত্যুর পর সকলেই আমাকে স্মরণ করবে, আর আমি দেখতে পাচ্ছি মানুষ মৃত্যুর পরে আমার জন্য গালি দিচ্ছে। আমি এত হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছি আবিষ্কারের মাধ্যমে, মৃত্যুর পর আমাকে মানুষ গালি দিচ্ছে। আলফ্রেড নোবেল সেদিন প্রতিজ্ঞা করেছিলেন, আমি যে টাকা ইনকাম করেছি এই টাকাটা আমি এমন জায়গায় ব্যবহার করব যাতে আমাকে মৃত্যুর পর মানুষ আমাকে গালি দিবে না, বরং মৃত্যুর পর সকলেই আজীবন আমাকে স্মরণ রাখবে। সেজন্য উনি সকল টাকা কোথায় দিয়েছেন? ট্রাস্টে দিয়ে গিয়েছেন। আলটিমেটলি আমরা টাকার পিছনে ছুটি সব সময়। আমরা সুখ মনে করি টাকা, আমরা সবসময় মনে করি টাকা, আমরা অন্যকে দেখে ঈর্ষান্বিত হই। আপনি কি মনে করেন আপনি যে জায়গায় বসবাস করছেন, যে বাড়িতে আপনি আছেন, সে বাড়িটা আপনার দাদার বাবার? কে কে দাদার বাবার নামটা কার কার মনে আছে বলুন তো? দাদার বাবার নামটা তার বাবার বাবা আছে। তার মানে যে জায়গায় আপনি বসবাস করছেন, যে জায়গায় আপনার সন্তান বসবাস করছে, সে জায়গার মালিক কে ছিল তার নামটা পর্যন্ত, দোয়া তো দূরের কথা, নামটা পর্যন্ত আপনি জানেন না। তাহলে আপনি কি মনে করেন 200 বছর পরে আপনার যে সম্পদ আপনি যার জন্য রেখে যাচ্ছেন, এই সম্পদ আপনি যার জন্য রেখে যাবে 200 বছর পর আপনার পরবর্তী জেনারেশন আপনাকে স্মরণ করবে? করবে? তার মানে আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন কিসের জন্য? খালি খালি। যমুনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন, মালিক ছিলেন, নাম কি জানেন? বাবুল সাহেব। বাবুল সাহেব মারা গিয়েছে কখন জানেন? করোনার সময়। বাবুলের সাথে ব্যক্তিগতভাবে প্রফেশনাল কারণে ওনার সাথে আমার দেখা হয়েছিল। বাবুল সাহেব ওনার ব্যক্তিগত চিকিৎসক, আমার ক্লায়েন্ট, ওনার পার্সোনাল যিনি ডক্টর, তিনি আমাকে বলেছেন, বাবুল সাহেব উনি যখন করোনার সময় উনি অফিস করতেন কিভাবে জানেন? ওনার অফিসটা ছিল এখানে, উনি দাঁড়াতেন, এখানে উনি বসতেন, উনি বাসায় পর্যন্ত যেতেন না। সকল খাওয়া দাওয়া এবং সকল কিছু, ওনার একটা শেপ ছিল, শেপের সকল কিছু তৈরি করতো করোনার সময়। এবং উনি যখন যেখানে অফিস করতেন গ্লাস ছিল, যারা ওনার সাথে মিটিং করতে আসতো গ্লাসের বাইরে ছিল সবাই। মানে এখানে উনি থাকতেন, শেষ মাথায় ছিলেন, সবাই যতজন আসতো সবাই এভাবে কথা বলতো। বাবুল সাহেব 130টি প্রতিষ্ঠান তৈরি করেছেন বাংলাদেশে। কতটি? 130টি প্রতিষ্ঠান বাবুল সাহেব তৈরি করেছেন, কোনো হসপিটাল তৈরি করেননি। কারণ বাবুল সাহেব চিন্তা করেছিলেন বড় বড় শপিং মল তৈরি করব, আমি যদি অসুস্থ হই তাহলে আমি কি ব্যাংকক চলে যাব, আমি মাদ্রাজ চলে যাব, আমি সিঙ্গাপুর চলে যাব, আমার জেট বিমান আছে, সমস্যা কি? কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এমন টাইমে অসুস্থ করলেন যে সময় পৃথিবীর কোনো বিমান চলে নাই। ওনার পার্সোনাল চিকিৎসককে উনি বলেছেন, উনি যখন আক্রান্ত হয়েছেন তিনি বলেছেন যে আমার 130টা প্রতিষ্ঠান তোমার নামে লিখে দিব, তারপর আমার জীবনটা তুমি বাঁচাও। কিন্তু কিন্তু ওনার জীবনটা কেউ রক্ষা করতে পারেন নাই। তার মানে আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, এই সম্পদের মূল্যটা কতটুকু? আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনেছেন? আলেকজান্ডার দ্য গ্রেট উনি পুরো পৃথিবী জয় করেছেন, ভারতীয় উপমহাদেশ পর্যন্ত জয় করেছেন। যাওয়ার পথে উনি যেখানে গিয়েছেন সেখানে যত স্বর্ণ পেয়েছেন সকল স্বর্ণ নিয়ে উনি ভারতীয় উপমহাদেশ পর্যন্ত আসছেন। যাওয়ার পথে উনি যখন যাচ্ছিলেন
তখন উনি মারা যাওয়ার আগে উনি একটা ওনার যারা শিষ্য ছিল তাদেরকে একটা পরামর্শ দিয়ে গিয়েছেন। তোমাদেরকে আমি 3টে পরামর্শ দিয়ে যাব। প্রথম পরামর্শ হচ্ছে, আমি যখন মারা যাব আমার যে খাটিয়াতে তোমরা আমাকে শোয়াবা, সে খাটিয়ার আমার 2টি হাত তোমরা খুলে দিবা। আমি যে সম্পদ সারা বিশ্ব জয় করে যে সম্পদ উপার্জন করেছি, এই সম্পদটা তোমরা মাটিতে বিছিয়ে দিবা। আর আমার ব্যক্তিগত চিকিৎসক যারা ছিল তারা আমার খাটিয়াটা বহন করবে। তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এই পরামর্শ কেন দিলেন? উনি বললেন, আমি পুরো পৃথিবীবাসীকে বলতে চাই, আমি যে পুরো পৃথিবী জয় করে যে সম্পদ অর্জন করেছি, সে সম্পদ মাটির চেয়ে বেশি মূল্যবান নয়। এবং আমি মানুষকে বলতে চাই, পৃথিবীর সবচেয়ে সত্য হচ্ছে মৃত্যু। আমার যখন মৃত্যু আমার আসবেই, তখন কোনো ডাক্তার আমার এই মৃত্যুকে ঠেকাতে পারবে না। এই জন্য ডাক্তাররা আমার খাটিয়াটা গ্রহণ করবে। আর আমার হাতটি আমি এজন্য তাদেরকে বলেছি, তোমরা হাতটা খাটের বাইরে রাখবা। পুরো পৃথিবীকে দেখাতে চাই আমি পুরো পৃথিবী জয় করেছি সম্পদের জন্য। যাওয়ার সময় আমি খালি হাতে যাচ্ছি। ইটস কল্ড এ রিয়ালিটি, ইটস কল্ড এ রিয়ালিটি। কিসের পিছনে দৌড়াই আমরা? কিসের পিছনে দৌড়াই? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কষ্ট পাই। একটা বাচ্চা ছেলে অ্যাপার্টমেন্টে থাকে, 12 তলায়, সে বারান্দায় সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে। সে দেখলো নিচে মাঠে বৃষ্টি হচ্ছে, একটা বাচ্চা ছেলে, একটা রাস্তার বাচ্চা খেলাধুলা করছে। উপরে ছেলেটা বলল, ইস, যদি আমি তার মতো এভাবে খেলতে পারতাম, এভাবে উপরে না থেকে খেলতে পারতাম। আর নিচের যে বাচ্চা, সে বলল উপরে কি জানেন? সে বলল, ইস, আমি যদি তার মতো এত সুন্দর অ্যাপার্টমেন্টে থাকতে পারতাম, এত সুন্দর পোশাক আমার থাকতো। তার মানে মানুষের চাহিদা কখনো শেষ হবে না। মানুষের চাহিদা কখনো শেষ হবে না। এই জন্য কাইজান, জাপানের একজন লেখক লারা হার্ভে, তিনি একটা কাইজান বই লিখেছেন। বইটার নাম কাইজান। উনি ইংল্যান্ডের একজন নাগরিক ছিলেন। উনি একটা বই লিখেছেন কাইজান বই। কাইজানে উনি জাপানিরা কেন সফল, সে সফলতা নিয়ে উনি কিছু গুণের কথা বলেছেন। জাপানিদের গুণগুলো কি কি? ওডিবাই মানে ডোন্ট কম্পেয়ার ইউরসেলফ উইথ আদার্স। তুমি কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করবা না। আমরা সবসময় অন্যের সাথে তুলনা করি। আমার বন্ধু অল্পতেই সফল, সে এখন গাড়ি ব্যবহার করে, আমি তো গাড়ি ব্যবহার করতে পারছি না। আমরা মন খারাপ করি, ঠিক না? আমার বন্ধু, মনে রাখতে হবে প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে, আলাদা একটা ঋতু আছে, কিন্তু আমরা সেটা পর্যন্ত চিন্তা করি না। আমরা মনে করি আমার বন্ধু অল্প পড়াশোনা করে A+ পেয়ে যায়, আমার বন্ধু অল্প একটু করে এই ইফোর্ট দিয়ে সে ব্যবসায় সফল, আর আমি হতে পারলাম না। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে কে? ট্রাম্প। কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে জানেন? 79, 79 বছর বয়সে। আর বারাক ওবামা কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে জানেন? 45। 55 বছর বয়সে বারাক ওবামা তার 10 বছর প্রেসিডেন্সি শেষ করে সেই বিদায় নিয়েছে। আর 79 বয়সে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে। ট্রাম্প যদি চিন্তা করতো, বাচ্চা ছেলে 45 বছর পরে প্রেসিডেন্ট হচ্ছে, আমি জীবনে কি করলাম, আমার জীবনটা কি, আমার জীবনটা কোনো কাজে আসলো না। না, আপনার বন্ধু হয়তো 30 বছরে সফল, কিন্তু 50 বছরে মারা যাবে। আপনি হয়তো 50 বছরে সফল, কিন্তু 70 বছরে মারা যাবেন। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, বাইনাহুমা বাতিলান, ওমা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু অনর্থক নয়। কিন্তু আমরা অল্পতে হতাশ হয়ে যাই। আমরা বলি আল্লাহ তাআলা আমাকে চমৎকার সুন্দর চেহারা দেয় নাই, আমার বান্ধবীর সুন্দর চেহারা, আমার বান্ধবী সবাই সম্মান করে চেহারার কারণে, আর আমাকে সুন্দর চেহারা দেয় নাই। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, বাইনাহুমা বাতিলান, ওমা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু অনর্থক নয়। কিন্তু আমরা অল্পতে হতাশ হয়ে যাই। আমরা বলি আল্লাহ তাআলা আমাকে চমৎকার সুন্দর চেহারা দেয় নাই, আমার বান্ধবীর সুন্দর চেহারা, আমার বান্ধবী সবাই সম্মান করে চেহারার কারণে, আর আমাকে সুন্দর চেহারা দেয় নাই।
না, আপনাকে সুন্দর চেহারা দেয় নাই, আপনাকে সুন্দর অবয়ব দেয় নাই, কিন্তু আপনাকে এমন একটা গুণ দিয়েছে যে গুণ পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আপনাকে অনর্থক সৃষ্টি করেছে। একটা বন্ধু প্লে বয় ছিল, এলাকার প্লে বয়, সবাই তাকে, সে সবসময় সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে। এখন সুন্দরী মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে মানে করতে করতে সে আর কোনো এই পড়াশোনা করেন, চাকরি বাকরি করে না। তো চিন্তা করলো বিয়ে শাদী করবে। বিয়ে শাদী করার জন্য সে বললো, বন্ধুকে বললো, বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। সে চিন্তা করলো নিজে যদি ইনকাম করি না, এমন একটা মেয়ে বিয়ে করবো যাতে হচ্ছে সে ইনকাম করে বা চাকরি বাকরি করে, তাহলে তার ইনকাম দিয়ে কোনো মধ্যে চলতে পারবো। তো পরে বন্ধু সহ দেখতে গেলো একটা মেয়েকে। বন্ধু দেখে যে এই মেয়ে কালো। বন্ধু বলছে, বন্ধু তুমি তো সবসময় সুন্দরের পিছনে ঘুরতা, মেয়ে তো কালো। সে বল, যা, নদীর জল ঘোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। তারপরে বন্ধু দেখলো যে একটু পরে তার চোখ হচ্ছে ট্যাড়া। সে বন্ধু, সে তো ট্যাড়া, যা, এটা হচ্ছে লক্ষ্মী ট্যাড়া। তার মানে মেয়েটার যোগ্যতা থাকার কারণে তার যতগুলো উইকনেস আছে, উইকনেসগুলো ইউনিকনেসে পরিণত হয়েছে। আপনি আপনার যে যোগ্যতাগুলো আছে, সে যোগ্যতাগুলো, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন, আমরা যেটা করি সেটা মন থেকে করি না। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছে, তারা 1500 জন নিয়ে একটা গবেষণা করেছে। 1500 জন নিয়ে তারা একটা গবেষণা করে তারা বের করেছে যে 1500 জন গবেষণা করে জিজ্ঞেস করেছে, আচ্ছা তুমি যে চাকরি করো বা ব্যবসা করো কিসের জন্য করো? টাকার জন্য করো? তার মধ্যে 1200 জন বলেছে টাকার জন্য করি, আর 300 জন বলেছে না, পেশনের জন্য করি, ভালো লাগে তাই করি। পরবর্তীতে 20 বছর পরে দেখা গিয়েছে যারা বলেছে যে আমি টাকার জন্য করি, তাদের সফলতা হার হচ্ছে মানে কোনো মতে চাকরি করছে। আর যারা মন থেকে ভালো লাগে এজন্য করে, তারা সবাই এক একজন এক একটা কোম্পানির প্রধান হিসাবে আছে। যে কাইজান বইটার কথা বললাম, কাইজান ওই বইতে আরেকটি চমৎকার গুণের কথা বলেছেন। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে উবাইটুরি। উবাইটুরি মানে পারসিউ ইউ ডু দ্য বেস্ট। তুমি করো যে কাজটা তোমার করতে ভালো লাগে, তুমি করো যে কাজটা করতে তোমার ভালো লাগে। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি কখনো সফল হইতে পারবেন না। আপনার ভালো না লাগলে আপনি সফল হইতে পারবেন না। কারণ আমরা মজা পাই না, আমরা মজা পাই না। এজন্য আপনার যেটা ভালো লাগে, যেমন আপনি ভালো কথা বলতে পারেন, তাহলে আপনি প্রফেশনটা সেটা মেক ইট পেশন টু প্রফেশন। আপনার প্রফেশনটা সেটি করবেন যেখানে কথা বলতে ভালো লাগে। তাহলে আপনি কোথায় যাবেন? হয়তো আইন পেশা যাবেন, নতুবা আপনি সাংবাদিকতা যাবেন, নতুবা শিক্ষকতায় যাবেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমি চিন্তা করলাম, আমি যদি ডিবেট করি তাহলে আমাকে এমন একটা প্রফেশন চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যাতে আমি কি আমাদের কথা বলা ভালো লাগে সেই জিনিসটা আমি বলতে পারি। এই যখন আমি যখন প্রথম অ্যাডভোকেট হই, আমি অ্যাডভোকেসিতে যাওয়ার আগে সবাই আমাকে বললো, তুমি চাকরি করো, সরকারি চাকরি করো, দরকার নেই, অ্যাডভোকেট মাত্র 200-300 টাকা করে পাবা। কিন্তু আমি প্রথম দিন অ্যাডভোকেট হওয়ার পর আমি কোর্টে গিয়েছি। যাওয়ার পর আমার সিনিয়র আমাকে বললো, তো তুমি এই ফাইলটা নিয়ে যাও, কোর্টকে বলবা যে সিনিয়র অন্য কোর্টে আছেন, একটু সময় দেন। তো কোর্ট, আমি গিয়ে এটা বললাম, কোর্ট আমাকে একটু সময় দিল। তারপর লাস্টে কোর্ট আমাকে বললো, আমার নথি আছে মাত্র 2টা, আপনি হয়তো করেন, না হলে আমি নাম মঞ্জুর করে দিচ্ছি, বেলটা নাম মঞ্জুর করে দিচ্ছি। তা আমি চিন্তা করলাম এমনি তো নাম মঞ্জুর হবে, তাহলে আমি একটু শুনানি করি। তাহলে আমি কাগজটা একটু দেখলাম, আমি দেখলাম হচ্ছে 2 মাস ধরে গত ফ্যাসিস্ট সরকারের যে পলিটিক্যাল কেস, তো পলিটিক্যাল কেসে একটা কেয়ারটেকার, তাকে গ্রেপ্তার করা হয়েছে 2 মাস ধরে কাস্টডি, বিজ্ঞ আদালত। আজকে আমি যার জন্য দাঁড়িয়েছি, আমাকে বলা হলে আই ওয়াজ ইনভলভ ইন পলিটিক্স, আমি বলছি আই ওয়াজ নট ইনভলভ ইন পলিটিক্স। আমি হচ্ছে একটা কেয়ারটেকার। আপনি জানেন যারা পলিটিক্স করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আজকে আমি 20 বছর ধরে আমি কেয়ারটেকার, তাহলে আমি যদি পলিটিক্স করতাম তাহলে আমি কেয়ারটেকার থাকতাম না, মানুষ স্পিকার। আমার বেতন মাত্র 10,000 টাকা। আমার গ্রামে মা আছে, মার জন্য প্রতি মাসে 5,000 টাকা করে পাঠাই। আজকে 2 মাস আমি আর মাকে কোনো টাকা দিতে পারিনি। আমি জানি না আমার মা কি বেঁচে আছে নাকি মারা গেছে। বিজ্ঞ আদালত, আপনি আমাকে জামিন দিবেন মানে আমার মায়ের হাতে 2টি ভাত তুলে দিবেন। এটা বলার পর কোর্ট একটু নড়ে চড়ে বসলো। পলিটিক্যাল মামলা তখন দেওয়া নিষিদ্ধ ছিল, মানে পলিটিক্যাল মামলা কোনো জামিন হয় না, মানে আমার সিনিয়র এটা শুনানি করবে হচ্ছে না মঞ্জুর করে হাইকোর্টে যাবে। এই জন্য আমি এটা করার পর আমাকে বললো, লানেট আপনি আমাকে কোর্ট আমার কথা জিজ্ঞেস করলো যে কি করেন আপনি, কি নতুন বা জিজ্ঞেস করলো। তারপর বলছে আপনার ক্লায়েন্ট গ্রেপ্তার হয়েছে কখন। তা আমি বললাম
একটা মুহুরি ছিল, আমি জিজ্ঞেস কত তারিখ, বলে 28 তারিখ। আমি বললাম বিগত 28 তারিখ গ্রেপ্তার হয়েছে। তখন ওই প্রসিকিউশন যিনি ছিল তিনি বললেন না না 27 তারিখ গ্রেপ্তার হয়েছে। আমি বলছি জি বিজ্ঞ আদালত 27 তারিখ গ্রেপ্তার হয়েছে, কিন্তু 28 তারিখ কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। তাৎক্ষণিক আমি বললাম প্রত্যুৎপন্নমতি, তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে বিজ্ঞ আদালত বলছে যান, পলিটিক্যাল মামলা যদিও ঝামেলা আছে আপনার সম্মানে দিয়ে দিলাম, যান। সেদিন থেকে যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ভেবেছিলাম ওকালতি করবো না, মাত্র 200 টাকা পাবো। যদিও আমি এই জামিনটা করার পর আমার সিনিয়র মাত্র 150 টাকা দিয়েছিল আমাকে। আল্লাহর রহমতে আই এম প্রিটি স্যাটিসফাইড অ্যাবাউট মাই ক্যারিয়ার্স। আমার নিজস্ব চেম্বার, আই হ্যাভ 12 জুনিয়র্স। এখন বর্তমানে একটা শুনানি করে, এমন শুনানি আছে লাখ টাকার উপরে আমি পেমেন্ট নিয়ে থাকি, লাখ টাকার উপরে। এবার ছাত্র আন্দোলনের ছাত্রদের পুরো বিনা পয়সায় আমি প্রায় 1000 উপরে স্টুডেন্টকে আমি বিনা পয়সায় লিগেল সাপোর্ট দিয়েছিলাম আমার চেম্বার। সেটি করতে গিয়ে ডিবি হারুন আমাকে গ্রেপ্তার করেছিল। আমার ডিবি হারুন আমাকে নিয়ে গিয়েছিল যে আমি কেন আইনি সাপোর্ট দিচ্ছি। সেটা ছিল 5 তারিখে বিপ্লব হয়েছে, তো 2 তারিখে আমাকে নিয়ে গিয়েছিল। সে আমাকে নেওয়ার পর আমার বন্ধু ছিল কি বলে এডিসি ছিল, সে আমাকে হেল্প করে কোনো মতো নিয়ে আসছে। ও আদা করেছে যেন আমি যেন কোর্টে না যাই। তারপর 2 দিন পরে তো বিপ্লবে হয়ে গেল। মন যদি বলে ভালো লাগে সেটা করো, আর সেটা যদি ভালো লাগে তোমার যোগ্যতা না থাকা সত্ত্বেও তুমি যোগ্য হয়ে যাবা যদি মনকে তুমি সময় দাও। শাহরুখ খান বলতেন যে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার দেখতে এত সুন্দর চেহারা সুন্দর ছিল না, আমি অমিতাভ বচ্চনের মতো টল লম্বাও ছিলাম না, কিন্তু আমার অভিনয় ছিল আমার অন্তরে। আমি এটাকে ভালোবাসতাম, এজন্য আমি এই সেক্টরে আসি। আমি চিন্তা করিনি আমি লম্বা নাকি সুন্দর, এটি চিন্তা করিনি। আপনি যদি সফল হতে চান তাহলে এটি চিন্তা করলে আপনি কখনো সফল হতে পারবেন না। সফলতার সবচেয়ে বড় সংজ্ঞা হচ্ছে পরিশ্রম। আগে বলতো যে নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আজকে দেখেন আমাদের দেশে প্রায় 6 লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার, জানেন? 6 লক্ষ অনার্স মাস্টার্স পাস। আমাদের দেশে একটা সত্য কথা বলি, কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। এটা বিশ্বাস করেন? আমাদের দেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। কারণ অশিক্ষিত মানুষ সে জানে তার পড়াশোনা নাই, তাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দিয়ে সে তার সন্তান এবং তার যে সহধর্মিণী তার পরিবারকে চালাইতে হবে। সে হয়তো ড্রাইভিং শুরু করে, কারণ ড্রাইভিং করলে 30,000 টাকা 40,000 টাকা বেতন পায় এখন। অথচ একটা অনার্স মাস্টার ছেলে একটা স্কুলে জয়েন করলে বেতন পায় কত জানেন? 10,000 টাকা। গ্রাফিক্স ডিজাইনের বেতন কত জানেন? 50,000 টাকার উপরেই। বিভিন্ন বড় বড় হসপিটালগুলো যারা আলট্রানোগ্রাফি মেশিন চালায় তারা হচ্ছে 8-9 পাস, তাদের বেতন কত জানেন? তাদের 80,000-90,000 টাকা। মনে রাখবেন, শুধু অনার্স মাস্টার। জার্মানিতে ওরা ওদের অনার্স মাস্টার্স লেভেলে তাদের স্টুডেন্টদেরকে নিয়ে যায় মাত্র 10%, 10 হতে 20%, 10 থেকে 20% তারা অনার্স মাস্টার্স করে। আর আমাদের বাংলাদেশে অনার্স মাস্টার্স করে কত পার্সেন্ট জানেন? 60 থেকে 70%। আপনি যখন অনার্স পাস করবেন পরিবারের এক্সপেকটেশন বেড়ে যায়, আপনি চাইলেও পারবেন না নিচে নামতে, চাইলেও পারবেন না উপরে উঠতে। তখন আপনি কি করেন? বেকার থাকেন। আপনি যদি অনার্স পাস না করতেন, আমি কয়েকদিন আগে ডুয়েটে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে দেখেছি ডুয়েটের শিক্ষার্থী, ডুয়েট হচ্ছে বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেখানে ডিপ্লোমা করে অনার্স করতে হয়, ডিপ্লোমা। আমি দেখেছি সেখানে ডুয়েটের শিক্ষার্থীরা পড়াশোনা থাকা অবস্থায় তারা চাকরি পেয়ে যায়। পড়াশোনা থাকা অবস্থায়, তার মানে দক্ষতা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন, আজকে শুনে রাখেন, এখানে যারা আছেন, সামনে একটা গবেষণা আসছে, আগামী দশকে প্রায় 70 লক্ষ মানুষ বেকার হবে। লিখে রাখেন, এটা গবেষণা আসছে, 70 লক্ষ মানুষ বেকার হবে। কেন জানেন? কারণ পৃথিবীতে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি চলে আসছে। কেরালা আমি গিয়েছিলাম, কেরালায় AI টিচার এখন ক্লাস নেয়। পৃথিবীর দেশের বাইরে যারা ফুড ডেলিভারি দেন আমাদের দেশে, এই ডেলিভারিগুলো কারা দেয় জানেন? রোবটের ডেলিভারি করে। টেসলা যে গাড়ি বের হয়েছে, সামনে ড্রাইভার বা 10 লক্ষ ড্রাইভার চাকরি হারাবে। শিক্ষক, এখন তো শিক্ষক 20-30 জন নেয়, তখন শিক্ষক নিবে মাত্র 5 জন। AI শিক্ষকরা শিক্ষকতা করবে। ব্যাংক, আমার ভাই ব্যাংকে আছে, যারা ক্যাশ কাউন্টার এবং ATM বুথগুলো কোনো ব্যক্তি থাকবে না। তার মানে আপনি চাকরি পাবেন কোথায়? এই জন্য চাকরি পাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোক্তা হন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা আলিবাবা তিনি বলেছেন, যদি একটা বানরকে বলা হয় তুমি কি $100 একটা নোট নিবে নাকি কলা নিবে,
সে কলাটি গ্রহণ করে, $100 নোটটি গ্রহণ করে না। অথচ সে জানে না এই $100 দিয়ে শত শত কলা কিনা সম্ভব। তেমনি যুব সমাজকে যদি বলা হয় চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটি গ্রহণ করে না। অথচ যুব সমাজ জানে না একটা ব্যবসা দিয়ে শত শত ব্যক্তিকে চাকরি দেওয়া সম্ভব। সেজন্য উদ্যোক্তা হন, ব্যবসায়ী হন, ছোট উদ্যোগ, লজ্জা পাবেন না। আমাদের ছেলেরা গাড়ি চালাইতে লজ্জা পায়, অথচ ইউরোপে গিয়ে গাড়ি চালায়। আমাদের ছেলেরা রেস্টুরেন্টে জব করতে লজ্জা পায়, অথচ ইউরোপীয় রেস্টুরেন্টে তারা আমাদের দেশে করে না। এই জন্য আমাদের বেকারের এই দশা। এই জন্য দক্ষতাটা অর্জন করুন। ব্যবসায়ী হওয়ার জন্য আমি 3টা গুণের কথা বলবো। বিজনেসম্যান বি, শুরুতে একটা বি আছে। বি মানে কি জানেন? বি পজিটিভ। ইটস দ্য ভেরি ইম্পর্টেন্ট। বি পজিটিভ। আমরা পজিটিভ না, এ থিং আউটসাইড দ্য বক্স কি জানেন? এ পজিটিভিটি হওয়া। একবার আমি একটা এক্সাম্পল দিই। একবার আমেরিকান একটা জুতা কোম্পানি এডিডাস তারা চিন্তা করলো আফ্রিকাতে জুতা বিক্রি করবে। তাদের একটা মার্কেটিং অফিসারকে পাঠালো, যাও আফ্রিকা যাও, জুতাটা মার্কেটিং করে আসো। সে মার্কেটিং অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতোই পরে না। তো সে বললো যে জুতা যদি না পরে আমি এখানে ব্যবসা করবো কি? সে চলে গেছে, যা বলে স্যার ওরা জুতোই পরে না, ওদের কি জুতা মার্কেটিং করবো? পরে নাইক একটা নতুন কোম্পানি তারা আসলো, তারা তাদের এক মার্কেটিং অফিসারকে পাঠালো, যাও সেখানে যাও, গিয়ে জুতার মার্কেটিং করে আসো। সে দেখে যে ওখানে মানুষ জুতা পরে না। সে তখন থিং আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে চিন্তা করলো। কি চিন্তা? সে বলছে এদেরকে যদি আমি জুতা পরা শিখাইতে পারি, এদেরকে যদি আমি জুতা পরা শিখাইতে পারি, তাহলে সবচেয়ে বেশি জুতা বিক্রি করতে পারবো আমি। পরবর্তী 3 মাস থেকে সে জুতার ফজিলত সম্বন্ধে তাদেরকে শিখাইয়া পরে দেখা গেছে পুরো বিশ্বে নাই যা ব্যবসা করেনি তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায়। ইটস কল্ড এ থিং আউটসাইড দ্য বক্স। বক্সের বাইরে চিন্তা করতে হবে। একটা শিক্ষক একটা ডট দিয়ে, সাদা বোর্ডের মধ্যে একটা ডট দিয়ে বললো, আচ্ছা বলো তো এখানে কি আছে? প্রত্যেকে বললো, কে বললো এখানে একটা দাগ আছে, কে বললো এখানে একটা ডট আছে। একটা ছেলে বললো থিং আউটসাইড দ্য বক্সের দিকে তাকে, সে বললো এখানে পুরো বোর্ডটা মাত্র একটা ছোট একটা ডট আছে, পুরো বোর্ডটা ফাঁকা আছে, লেখার জন্য পুরো বোর্ডটা আমার জন্য ফাঁকা আছে। ইটস কল্ড এ থিং আউটসাইড দ্য বক্স। আপনাকে এই চিন্তাটা করতে হবে, বক্সের বাইরে চিন্তা করতে হবে। আপনি যদি বি পজিটিভ, আমাদের বাঙালি হিসেবে আমাদের স্বভাব হচ্ছে আমরা পজিটিভ না, আমরা পজিটিভ না। না হলে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? না আমাকে মাগরিব পর্যন্ত সময় দিয়েছে, মাগরিব আজান দিয়ে ফেলেছে। হ্যাঁ আচ্ছা, আপনার পরে একজন আছে তারপর দিব। আচ্ছা আচ্ছা, না আমাকে ওই শান্ত ভাই, কারণ শান্ত ভাই তো এ মানুষ আঙ্গুল একটা দিয়েছে, দেখেছেন কিনা ছবির মধ্যে? হ্যাঁ মানে এক কথার মানুষ, আঙ্গুল মানে এক কথা, তো উনি আমাকে মাগরিব পর্যন্ত দিয়েছে, এক কথার মানুষ। সুন্দরীদের সাথে থেকেও আমি কালো হয়ে গেলাম, এটা ঠিক না। এক কথার মানুষ পছন্দ করি আমি আবার ভালো। আচ্ছা আমি ভাবলাম টিস্যুটা, আচ্ছা থিঙ্ক পজিটিভ মুছে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, ঠিক আছে। আচ্ছা কি বললাম? ও পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? হ্যাঁ হাডুডুর সাথে আমাদের একটা সংস্কৃতির মিল আছে। দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন যদি দাঁড়ায় থাকে একজন আসে খোঁচা মারে, হা ডু ডু ডু, কিরে বেটা দাঁড়ায় আসিস কেন? মানে আপনি দৌড়াইলেও আপনাকে ধরবে, আর আপনি দাঁড়ায় থাকলেও আপনাকে খোঁচা মারবে। এই জন্য আমাদের খেলা, আমাদের কি জাতীয় খেলা কি? হাডুডু। আবার জার্মানের জাতীয় খেলা কি জানেন? জার্মানের ফুটবল। কেন জানেন? জার্মানিরা বিশ্বাস করে ফুটবলকে লাথি মারে কেন জানেন? ফুটবল ফাঁপা খালি। আপনি পাথরকে লাথি মারতে দেখছেন কখনো? পাথরকে লাথি মারে না কেন? পাথর ফাঁপা না। আর ফুটবলকে লাথি মারে কেন? ফুটবল ফাঁপা। জার্মানিরা মনে করে তুমি যদি ফাঁপা হও, তোমার ভিতরে যদি নলেজ না থাকে, যোগ্যতা না থাকে, তাহলে তোমাকে মানুষ লাথি মারবে। বলে না পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। মনে রাখবেন ভালোবাসা নির্ভর করে, ভালোবাসা কতটুকু হবে এটা নির্ভর করে আপনার সফলতার উপরে। আপনার মা আপনার বাবা, আমরা বলি নিঃস্বার্থ হচ্ছে মা এবং বাবা। মা এবং বাবার কথা চিন্তা করে একবার চিন্তা করে দেখেন, যে ছেলেটা ইনকাম করে সফল, ওই ছেলেটাকে মাছের বড় মাথাটা দেওয়া হয়। তার মানে সফলতা ভালোবাসা নির্ভর করে সফলতার উপরে, সফলতার উপরে। আপনি যদি সফল না হন, আপনি যদি সফল হন, ছিঁড়া পাঞ্জাবি হলে এটা ইতিহাস হবে। আর আপনি ব্যর্থ হন, তাহলে শুটেড বুটেড এটা পরিহাস হবে মানুষের জন্য।
পরিহাস হবে। সফলতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি ব্যর্থ হন, পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর যদি সফল হন, পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। এই জন্য সফলতার সবচেয়ে বড় জিনিস কি জানেন? সফলতার সবচেয়ে বড় জিনিস হচ্ছে পরিশ্রম। পরিশ্রম। আমি একটা এক্সাম্পল আপনাদের কি, পরিশ্রম। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মূর্তি বানাবে, মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তির জন্য কি লাগবে? পাথর লাগবে। তখন তারা চিন্তা করলো একটা পাথর, ওই এলাকায় একটা পাথর আছে, সুন্দর পাথর, চমৎকার পাথর। তারা গেল পাথরটা নেওয়ার জন্য। যাই পাথরকে বলে, পাথর সাহেব আপনাকে আমরা নিব। বলে নিয়ে কি করবা? বলছে আপনাকে আমরা মন্দিরে রাখবো, সবাই আপনাকে সেলুট করবে, সালাম করবে, আপনার গায়ে দুধ ঢালবে, নারকেলে পানি ঢালবে। খুব চমৎকার কাজ। কি করতে হবে? আপনাকে নিব, একটু কাটবো, একটু ঘষবো, একটু মাজবো, অবয়ব দিয়ে তারপর আপনাকে বসাবো। সে বলছে না না, এত কষ্ট আমি করতে পারবো না, কাটা ঘষা এই কাজ আমি করতে পারবো না, তোমরা এটা ছাড়া যদি কোনো কিছু পারো আমাকে নাও। বলছে না, এটা ছাড়া তো হবে না। ওই তার পাশে একটা কালো পাথর, কালো পাথর বললো স্যার আমাকে নিয়ে যান। বলে কাটলে ঘষলে, কাটলেন ঘষেন, কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে যান। পরে কালো পাথরটাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখলো। দেখা গেলো সবাই এসে তাকে প্রণাম করে, দুধ ঢালে। পরবর্তীতে তারা চিন্তা করলো নারিকেল ভাঙার জন্য একটা পাথর লাগবে। তখন চিন্তা করলো ওই পাথরকে কি বলে, সাদা পাথর সাহেব আপনি তো কাটা ঘষা পছন্দ করেন না, আমাদের একটা কাজ আছে, নারিকেল ভাঙবো। এটা তো তাহলে ভালো জিনিস, কাটবা না তো? না কাটবো না, ঘষবো না, মাজবো না। তো কি করবা? শুধু ভাঙবা। থাক শুধু ভাঙবো। তার চমৎকার, নিয়ে যাও। গিয়ে দেখে তার গায়ে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই ছোট কালো মূর্তি তার উপর ঢালে। সে বলে কিরে, সেও পাথর আমিও পাথর, আমার গায়ে নারিকেল ভাঙা আর তার গায়ে পানি ঢালে, এটা কেমন কথাবার্তা? তখন পাথরকে বললো দেখো পাথর, তুমিও পাথর আমিও পাথর, তুমি গৃহীত ছিলা, তোমাকে কেউ সম্মান দেয় না কখনো, তোমাকে কেউ দেখতে আসে না কখনো, আজকে সবাই তোমাকে প্রণাম করে আর আমাকে শুধু লাথি মারে। তখন সে বলল, কালো পাথর বলল দেখো আমি যে কষ্ট করেছি, আমাকে কাটা হয়েছে, গসা হয়েছে, মাজা হয়েছে, সেটা আমি সহ্য করেছি বলেই আজকে আমি কি, আজকে আমি সবাই আমাকে সম্মান দিচ্ছে, সবাই আমাকে প্রণাম করছে। আপনি যদি মনে করেন নিজেকে কাটবেন না, ঘষবেন না, পরিশ্রম করবেন না, আপনি সফল হয়ে যাবেন, একবারে ডাহা মিথ্যা কথা। পৃথিবীর চিরন্ত সত্য, যারা পরিশ্রম করে পারিশ্রমিক কখনো তার সাথে বেইমানি করতে পারে না, পারে না, পারে না। আপনি পরিশ্রম করেন, আপনার সাথে কখনো বেইমানি করবে না, আপনার সাথে কখনো বেইমানি করবে না। আমাদের চারপাশে একটা পিছু টান, আমাদের চারপাশে ভাইয়ে বলে, মা বলে তোর ভাই অনেক চেষ্টা করছে ব্যবসা করার জন্য, সফল হয় নাই, তুই ব্যবসা করিস না। আপনার শাশুড়ি বলবে এই দেখো আমার ছেলে অনেক চেষ্টা করছে এই সফল হওয়ার জন্য, সে পারে নাই, তুমি ব্যবসা করো না। সবাই আপনাকে শুধু না না করে। একটা বাবা একটা ছেলে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানা যাওয়ার পর দেখলো বড় বড় হাতি, তার পায়ে একটা শিকল লাগানো আছে, ছোট হাতি তার পায়ে একটা শিকল লাগানো আছে। তো দেখলো বড় হাতি ছোট হাতিগুলো শিকলটা সেরার জন্য চেষ্টা করছে আর বড় হাতিগুলো নিস্তব্ধ দাঁড়িয়ে আছে। তো সে ছেলে বাবাকে বললো বাবা ছোট হাতিগুলো বড় হাতিগুলো চাইলে তো টান দিলে ছিঁড়ে যায়, সে ছিঁড়ছে না কেন? তখন বাবা বললো তাহলে ক্যারেক্টারকে জিজ্ঞেস করি ছিঁড়ছে না কেন। ক্যারেক্টারকে জিজ্ঞেস করা হলো আচ্ছা এরা চেষ্টা করছে না কেন? তখন উনি বলল দেখেন এই বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো ছিল, তখন তারা চেষ্টা করেছে ছেঁড়ার জন্য, কিন্তু তখন তারা পারেনি। এই জন্য তাদের মাথায় সেট হয়ে আছে যেহেতু তখন পারেনি এখন আর পারবো না। আপনার পায়ে সেম একটা শিকল লাগানো আছে, আপনার পাশের জন পারেনি, আপনিও কয়েকবার চেষ্টা করেছেন পারেননি, ব্যবসা ছাত্র জীবনে ব্যবসা করার জন্য চেষ্টা করেছেন পারেননি, তখন আপনার মাথার মধ্যে সেট হয়ে আছে তার মানে আপনার দ্বারা ব্যবসা জীবনে হবে না, হবে না, হবে না। এই শিকলটা ছিঁড়তে হবে, এই শিকলটা ছিঁড়তে হবে। এই শিকলটা যদি আপনি ছিঁড়তে পারেন তাহলে আপনি সফল হবেন, কখনো ব্যর্থ হবেন না। এপিজে আবুল কালাম খুব চমৎকার একটা কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রিয় অ্যাডভোকেট আল মামুন রাসেলকে, যিনি কিনা শুধু এই অডিটোরিয়াম নয় সারা বাংলাদেশ কাঁপিয়ে বেড়ান তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে। আমরা একটা জোরে হাততালি দেই দিনের এই শেষ বেলায়, আমরা যেন উজ্জীবিত হয়ে আমাদের যার যার জায়গায় যার যার কর্মে আমরা উজ্জীবিত হতে পারি।